মহাভারতের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর একেবারেই সোজা। তোমরা বলবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সঙ্গে হয়েছিল ইব্রাহিম লোদির। কিন্তু এখানেই প্রশ্ন আসছে, ইব্রাহিম লোদি আর বাবর দুজন কি কেবল দুটো অস্ত্র নিয়ে পানিপথ যুদ্ধক্ষেত্রে লড়াই করেছিল? উত্তর অবশ্যই হবে না। লড়াই করেছিল কারা? না, সৈন্যরা। কিন্তু ইতিহাসের বই একজন সৈন্যের নামও উল্লেখ করে না। এ কথার অর্থ হলো এই, ইতিহাস এই সৈন্যদেরকে উপেক্ষিত করেছে বা এড়িয়ে গেছে। আর একটি জিজ্ঞাস্য, তাজমহল কে নির্মাণ করেছিল? উত্তর হবে মুঘল বাদশাহ শাহজাহানই তাজমহল নির্মাণ করেছেন। এটা কি সত্য কথা? শাহজাহান কি কাঁধে করে তার প্রিয়তমা মমতাজের স্মৃতির জন্য যে তাজমহল নির্মাণ করেছিলেন, একটাও শ্বেত পাথর নিয়ে গিয়েছিলেন? উত্তর অবশ্যই না। তাহলে বানিয়েছিল কারা? না, শ্রমিকেরা, কারিগরেরা। ইতিহাসের বই কি ওই কারিগর বা শ্রমিকদের কথা একবারও স্মরণ করে? এর অর্থ হলো এই, ইতিহাস যেমন যুদ্ধের ক্ষেত্রে সৈন্যদের কথা উল্লেখ করে না, অপরদিকে তেমনি এই স্থাপত্য, ভাস্কর্য, সৌধ নির্মাণেও কারিগর বা শ্রমিকদের কথা বা মজুরদের কথা একবারও মনে করে না। এর অর্থ হলো এই, ইতিহাস কিন্তু উপেক্ষা করেছে, এড়িয়ে গেছে এইসব শ্রমজীবী মানুষদের কথা। এই শ্রমজীবী মানুষদের কথাকে ইতিহাস যে এড়িয়ে গেছে, একে স্মরণ করে বিখ্যাত জার্মান নাট্যকার, কথাশিল্পী, অভিনেতা, মঞ্চ পরিচালক ব্রটেল ব্রেখট দ্বাদশ শ্রেণীর জন্য যে কবিতাটি রচনা করেছেন বা যেটি পাঠ্য রয়েছে, ওটি আজকে আমাদের আলোচ্য বিষয়। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আর একটা কথা চলে আসি, এই যে পড়াশোনাটা, এটি এককালে অভিজাতদের একেবারে একচ্ছত্র অংশ ছিল। স্বাভাবিক কারণে যারা শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, তারা কিন্তু পড়তেই জানতো না। তাদেরকে যা খুশি তা করিয়ে নেওয়া যেতে পারত ওই কাগজে দুটো কলম বা দুটো ছত্র লিখে। আজকে যখন কোনো মজুর শিক্ষিত হওয়ার পরে ইতিহাসের পাতা উল্টে দেখে, তাদের পূর্বপুরুষের কোনো কথা নেই, রয়েছে খালি রাজা, মহারাজা, অভিজাতদের জয়গাথা, তখন তো তারা প্রশ্ন করবে। আসলে একটা কথা মাথায় রাখতে হবে, সভ্যতাটা দাঁড়িয়ে আছে কৃষি এবং শিল্প দুটি স্তম্ভের উপর ভিত্তি করে। আর কৃষি আর শিল্প এ দুটি স্তম্ভকে মাথায় করে দাঁড়িয়ে রয়েছে কৃষক এবং শ্রমিক।
এক কথায় সভ্যতার প্রদীপ তারাই মাথায় করে দাঁড়িয়ে রয়েছে, আর প্রদীপের আলো সমস্ত জগৎবাসী পায়, আর প্রদীপের গরম তেল ওই শ্রমিক বা কৃষকদের ওপর দিয়ে গড়িয়ে চলে, আর তারা রয়েছে প্রদীপের নিচে অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে। এক কথায় তাদের কথা কেউ ভাবে না, ইতিহাসও স্মরণ করে না। অথচ ইতিহাস মানে পূর্ব দিনের কথা, আর ইতিহাস মানে একদিকে মানবিক আর একদিকে সামাজিক বিজ্ঞান। এই ইতিহাসের দুটো দিক আমরা এখানে উল্লেখ করছি। এক হলো প্রথাগত দিক, আর হলো সামাজিক দিক। প্রথাগত দিক বলতে রাজা মহারাজা অভিজাতদের কথা যে ইতিহাস স্মরণ করে, কিন্তু প্রথাগত দিক ছাড়িয়ে এই সামাজিক ইতিহাসের দিকে বর্তমানে দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের জীবন, নিম্নবর্গীয় সমাজ, প্রান্তিক মানুষ, এমনকি অন্তর্জাতিদেরও কথা বলা হয়ে থাকে। এই যে উপেক্ষিত মানুষদের ইতিহাসে কেন ঠাঁই নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়তে জানে এক মজুর। এ প্রশ্ন আসলে উঠে এসছে জার্মান কবি ব্রোটেল্ট ব্রেখটের লেখনী থেকে। আমরা পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন আলোচনা করার আগে অন্যান্য আলোচনার মতো এই আলোচনাটাও একবার এই ব্রোটেল্ট ব্রেখটের কবি মানসিকতা নিয়ে আলোচনা করব। এই ব্রোটেল্ট ব্রেখট মূলত নব্য নাট্য তত্ত্বের প্রণেতা। তার নাট্য প্রতিভার কথাকে ছেড়ে দিয়ে চলে আসব কবি প্রতিভার জগতে। নাটকের মতো এই জার্মান কবি মানবতাবোধ, বিশ্বভ্রাতৃত্ববোধ, যুদ্ধ ও শোষণের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। সাম্যবাদী মানসিকতা নিয়ে তিনি সবসময়ে নৈরাশ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। আসলে মার্ক্সীয় ভাবনায় দীক্ষিত ব্রোটেল্ট ব্রেখট তার চিন্তা ভাবনাকে নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, অত্যাচারিত মানুষের কথাকে ব্যক্ত করেছেন। এবার চলে আসব এই কবিতাটা সম্পর্কে। প্রত্যেকের কাছে বই রয়েছে। কবিতাটা আমি একবার পড়ছি না, কেবল কবিতাটার সরল গদ্য মানে করে দিচ্ছি, তোমরা বাড়িতে বইটা পড়ে নেবে। 7 দরজাওয়ালা থিপস কে তৈরি করেছিল? বইয়ে রয়েছে রাজার নাম। রাজা কি পাথর কাঁধে করে আনতো? ব্যাবিলন এতবার গুঁড়ো হয়েছে, তাকে আবার কে গড়ে তুলল? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় রাজমিস্ত্রিরা কোথায় গেল? রোম জয়োত্তরণে ঠাসা। সেই জয়োত্তরণ কারা নির্মাণ করেছিল? সিজার কাদের জয় করেছিল? বাইজেন্টিনিয়ামের নাম এত শোনা যায়, সেখানকার মানুষ কি সবাই প্রাসাদে থাকতো? উপকথায় আটলান্টিসকে সমুদ্র খেয়ে ফেলেছিল। তখন সে রাতে ডুবতে ডুবতে কৃতদাসের জন্য চিৎকার উঠেছিল। তরুণ আলেকজান্ডার ভারত জয় করেছিলেন, একলা নিশ্চয়ই করেনি। গলদের
ধ্বংস করেছিলেন সিজার। তিনি একা করেছিলেন কি? কমপক্ষে তো একজন রাঁধুনিও ছিল। যখন বিশাল আর্মাডা জলে ডুবল, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। আর কি কেউ কাঁদেনি? দ্বিতীয় ফেডারিক 7 বছরের যুদ্ধ জয়লাভ করেছিলেন। একা করেছিলেন? ইতিহাসের পাতায় পাতায় এত জয়ের কথা 10 বছর অন্তর একজন মহামানব আসতেন। এদের খরচ কে মেটাতো? এইরকম বিভিন্ন প্রশ্ন করেছে পড়তে জানা এমন একজন মজুর। এবার আমরা চলে যাব কবিতার সরাসরি বিশ্লেষণে। প্রথমেই এ কবিতার উৎস সন্ধানে যাব ব্রটেল ব্রেক্টের লেখা বিখ্যাত কবিতা কোশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। একেই বাংলায় তর্জমা করেছেন একালের শক্তিশালী কবি শঙ্খ ঘোষ। পরীক্ষায় প্রশ্ন পড়ে যায়, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটিকে বাংলায় অনুবাদ কে করেছেন এবং কোথা থেকে করেছেন? উত্তর শঙ্খ ঘোষ, আর করেছেন কোশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এবার চলে আসব কবিতার বিশ্লেষণে। আমি প্রথমেই যে দুটো উদাহরণ দিয়েছিলাম, পানিপথের যুদ্ধের উদাহরণ এবং সপ্তাশ্চর্যের এক আশ্চর্য তাজমহল নির্মাণের উদাহরণ, ও দুটি উদাহরণ চয়ন করার পর আমি বলেছিলাম যে রাজারা কিন্তু স্বয়ং মাঠে নেমে কাজ করেননি, কাজ করেছে সৈন্যরা এবং কারিগর শ্রমিকেরা। এরা উপেক্ষিত রয়েছে। এমনই উপেক্ষিত হওয়া একাধিক ঐতিহাসিক দৃষ্টান্ত কবি ব্রেক্ট এখানে কেবল তুলে ধরেছেন। আর সব জায়গায় একটাই প্রশ্ন, সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, প্রান্তিক মানুষ আর অন্তর্জদের কেন ইতিহাস উপেক্ষা করছে? আসলে সামাজিক ইতিহাসের আলোচনা শুরু হয়েছে 60-এর দশক থেকে। তার আগে ইতিহাস মূলত বা ঐতিহাসিকগণ এই রাজা মহারাজা অভিজাতদের তাবেদারি করতেন, তাদের কথাকেই উল্লেখ করতেন। তা না হলে যে আগ্রার প্রাসাদে শাহজাহান যখন আনন্দের জলসা করছেন, তার পাশের মানুষ যখন নিরন্ন অবস্থায় দিন কাটাচ্ছে, তার কথা ইতিহাস কিন্তু বলে না। আর বলে না বলে তাদের কথা বলার সময় এসেছে বলেই আজকে এই প্রশ্নগুলো এসেছে। প্রথমে প্রশ্ন ছিল যে 7 দরজাওয়ালা থিপস কে বানিয়েছে। আগে জেনে নেব 7 দরজাওয়ালা কথা অর্থ, মানে 7টি প্রবেশ পথ। যে 7টি প্রবেশ পথকে অতিক্রম করলে এই থিপস নগরীতে প্রবেশ করা যায়। থিপসটা কি না প্রাচীন ইজিপ্ট বা মিশরের নগর রাষ্ট্র। পরীক্ষায় প্রশ্ন পড়ে যায়, থিপসটা কি? উত্তর প্রাচীন ইজিপ্ট বা মিশরের নগর রাষ্ট্র। এটি ইউপাদেস ট্র্যাজিকের গল্প অনুসারে লেখা হয়েছে। গল্পটি কিরকম না, কামাডাসের বোন ইউরোপিয়াকে জিউস নিয়ে চলে গিয়েছিল। এই কামাডা বোনকে খুঁজতে যখন ব্যর্থ হলো, চলল ডেলফি মন্দিরে। তখন শুনতে পেল এক দৈববাণী। কি শুনতে পেল? যে মনুষ্যতর যে প্রাণীকে সে দেখতে পাবে, তার পেছনে অনুসরণ করে সে যাবে, আর যেখানে থামবে সেখানেই সে নগর স্থাপন করবে।
আর সেখানেই পৌঁছে গিয়ে যে নগর তৈরি করেছিল তার নাম থিবস। এই থিবস বা নগর রাষ্ট্র মিশরের আসলে তৈরি করেছিলেন শ্রমজীবী মানুষ বা মজুর, যাদের দৈনিক শ্রমের বিনিময়ে দিন চলে। সেই মানুষেরা, তাদের কথা ইতিহাস কেন উল্লেখ করেন? পরে রয়েছে, আর ব্যাবিলন এতবার গড়ে হলো, কে আবার গড়ে তুলল? ব্যাবিলনটা সম্পর্কে বলে দিই। পৃথিবীর 7টি আশ্চর্যের একটি আশ্চর্য ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এটি কোথায় রয়েছে? না প্রাচীন ইরাকের ক্ষুদ্র শহর। এই ইউফ্রেটস নদীর তীরে এই ব্যাবিলনীয় সভ্যতা বারবার ধ্বংস হয়েছে, আবার তাকে গড়ে তুলেছে এই মজুরের দল বা শ্রমজীবী মানুষেরা। ওদের কথা ইতিহাস কেন উল্লেখ করেনি তাই প্রশ্ন। পরে রয়েছে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমাটা কোথায়? না পেরুর রাজধানী ও বৃহত্তম শহর লিমা। লিমা বাস্তবে একেবারে ঝাঁ চকচকে শহর। এই ঝাঁ চকচকে শহর করার পেছনে নিশ্চয়ই শাসকদের ভূমিকা রয়েছে। যারা করেছে এই খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ বা মজুররা, তারা থাকতো কোন বাসায়? ঝাঁ চকচকে জায়গায় থাকছে অভিজাত সম্প্রদায়, শাসক, রাজা, মহারাজারা। কিন্তু যারা নির্মাণকারী, যারা শ্রমিক, তারা থাকতো কোন বাসায়? ইতিহাস কিন্তু একবারও উল্লেখ করেনি। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? পরের প্রশ্ন। আরেকটি পৃথিবী 7টি আশ্চর্যের একটি আশ্চর্য চীনের প্রাচীর, যেটাকে নাকি চাঁদ থেকেও দেখা যায়। 5 থেকে 7 ফুট উঁচু, চওড়া, আর লম্বা হচ্ছে 8,852 কিমি। এই বিস্তৃত চীনের প্রাচীর তৈরি করেছিল কিন, হান, সুই ও মিং বংশের মানুষেরা, অর্থাৎ শাসকেরা। সেই চীনের প্রাসাদ তৈরি করার পরে রাজমিস্ত্রিরা কোথায় গেল তার খবর কিন্তু ইতিহাস একবারে দেয়নি। অর্থাৎ এই প্রাসাদ তৈরি করার মূল কারিগর বা স্তম্ভরা কোথায় হারিয়ে গেছে ইতিহাস একবারও স্মরণ করেনি। কিন্তু স্মরণ করছে কাদেরকে? যারা যে রাজবংশ এই চীনের প্রাচীর নির্মাণ করেছিলেন। এবার চলে আসবো আরেক জায়গায়, জয়োত্তরণে ঠাসা মোহনীয় রোম। বানালো কে? রোম এমন একটা প্রাচীন সভ্যতা, যে সভ্যতায় কোনো রাজা জয়লাভ করলে নিজের বিজয় বার্তাকে প্রচার করার জন্য তোরণ বা গেট তৈরি করা হতো। পুরো রোম শহরটাই যেন এই জয়োত্তরণের ঠাসা। কিন্তু ওই জয়োত্তরণ কারা বানিয়েছিল? এই মজুরেরা, শ্রমিকেরা। কিন্তু কাদের নাম লেখা রয়েছে? রাজা মহারাজার নাম। প্রশ্ন, তাদের নামটা থাকলো না কেন? পরবর্তী অংশ। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? বাইজেন্টিয়াম প্রাচীন গ্রিসের বাণিজ্য প্রধান রাষ্ট্রনগর, বর্তমান নাম ইস্তাম্বুল। এর তুরস্কে অবস্থা। এই বাইজেন্টিয়ামের এত নামডাক ইতিহাসে প্রাসাদে ঢাকা এক ইতিহাস। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, সবাই কি থাকতো সেই রাজপ্রাসাদের মধ্যে, বড় বড় ঘরের মধ্যে? সবাই নিশ্চয় থাকতো না। বিশেষ করে মজুর সম্প্রদায়, শ্রমজীবী মানুষ, তাদের কথা ইতিহাসের পাতা কিন্তু একবারেও শোনায়নি। আমি মাঝখানে একটি লাইন ছেড়ে গেছি, কারণ রয়েছে। এই পাঠ্যাংশকে দুটো ভাগে ভাগ করেছি আমি। একটি ভাগে স্থাপত্যের দিক, আর একটি ভাগ তার যুদ্ধ বিগ্রহের দিক। এতক্ষণ যেগুলো দিক দেখালাম, ওই তাজমহলের মতো শ্রমজীবী মানুষদের কথা, শ্রমিকদের কথা,
মজুরদের কথা, সে সাদাওয়ালা থিপস হোক কিংবা ব্যাবিলন হোক, সোনার ঝকঝকে লিমা হোক, চীনের প্রাচীর হোক, বাইজেন্টিয়াম হোক, এখানে এই শ্রমিকেরা উপেক্ষিত ইতিহাস স্মরণ করেনি। পরবর্তী অংশে চলে আসবো, এখানে যুদ্ধ বিগ্রহের কথা রয়েছে। আর তার আগে একটু অন্য প্রসঙ্গে যাব। এমনকি উপকথায় আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। চলে আসবো আমরা এই যে গ্রিক আটলান্টিসের কথা। এই আটলান্টিসের কথাটি মূলত প্লেটোর লেখা থেকে জানা যায়। কি রয়েছে সেখানে? একটা বড় দ্বীপ ছিল সমুদ্রের মাঝে। এই দ্বীপে সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, বিশেষ করে নৌবিদ্যায় পারদর্শী নাকি মানুষ ছিল। কিন্তু সেই দ্বীপটি পৃথিবীর কোনো ভূমি পরিবর্তনের জন্য একদিন সমুদ্রের তলায় ডুবে যায়। ডুবে গেল মানে সমস্ত মানুষও ডুবে গেল। তাহলে এই আটলান্টিস যখন সমুদ্রটা গ্রাস করলো, যারা কৃতদাস, যারা কাজ করবে, যারা কেনা গোলাম, তাদের জন্য কেন কান্না উঠেছিল? আর কি কেউ কাঁদেনি? আসলে কাজ করার লোক প্রয়োজন। এই রাজা, বাদশাহ, সাহেব, সুবা মানুষদের তো সেবা করার মানুষের প্রয়োজন। তারা কারুর সেবা করবে না, কেবল তারা সেবা নেবে। তাদের যে এই কৃতদাসের জন্য যে কান্নার উঠেছিল তা উল্লেখ রয়েছে গ্রিক প্রবাদ অনুযায়ী, যদিও এর ঐতিহাসিকতা নিয়ে নব্য ঐতিহাসিকগণ অবশ্যই প্রশ্ন তুলেছেন। এবার চলে আসব যুদ্ধ বিগ্রহের কথা। এখানে প্রথম রয়েছে কাদের জয় করল সিজার। এই সিজারের পরিচয় একটু নিয়ে নিন। এর পুরো নাম গাইয়াস জুলিয়াস সিজার। 100 খ্রিস্টপূর্বাব্দে ইনি ছিলেন। ইনি বিশাল অঞ্চল দখল করেছিলেন। বিশেষ করে নিজের কৃতিত্বের সাহায্যে ইনি বিজয় ঘোষণা করেছিলেন। ভিক্ষি ভিসি ভিনি, এলাম দেখলাম জয় করলাম, এই সিজারেরই বক্তব্য ছিল। এই সিজার যাদের পরাজিত করেছিলেন, সেই পরাজিত লোকরা কিন্তু যদিও অন্য দেশের মানুষ হতে পারে, মূলত পরাজিত হওয়া মানে দেশের মানুষকে পরাজিত হওয়া। ইংরেজ যখন ভারত দখল করলো, তখন ভারত ভূখণ্ড মানে ভারতের সাধারণ মানুষকেও তারা জয়লাভ করলো। পরের যুদ্ধের কথা রয়েছে। এই সিজারের প্রসঙ্গে আরেকটা কথা উল্লেখ করে দেই। গলদের নিপাত করেছিল সিজার। এই সিজার গলদের হারিয়েছিল। এই গল মানে কি না, ইউরোপে যে প্রথমাংশ, ইউরোপ মহাদেশ প্রথম অংশের নাম হচ্ছে গল। আর সেখানে যারা বসবাস করত ওদের বলা হতো গলদের। এদেরকে এই জুলিয়াস সিজার পরাজিত করেছিলেন। তাহলে এই সিজার নিশ্চয়ই একা অস্ত্র নিয়ে হারিয়ে দেয়নি, সেনাবাহিনী হারিয়েছিল। আর সেখানে তো কেউ না থাকুক, পেট ভরার জন্য একজন রাঁধুনি থাকতো। এটা প্রসঙ্গ নিয়ে নেই। ভারতের মোগল বাদশাহরা যখন যুদ্ধ অভিযানে যেতেন, সৈন্যরা তো যেতই, সঙ্গে সঙ্গে রাজা, বাদশাহ, বেগম, দাস, দাসী, বাঁধি, খোঁজা, তাদেরকে আনন্দ দান করার জন্য নৃত্য, গীত প্রভৃতি সরঞ্জামও যেত। আর মনোরঞ্জনের জন্য অবশ্যই একজন রাঁধুনি থাকত। ইতিহাসের পাতা তাদের কথা একবারও স্বীকার করেনি। আর কাহিনী রয়েছে, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। ম্যাসিডোন অধিপতি দ্বিতীয় ফিলিপের পুত্র আলেকজান্ডার দিগ্বিজয়ী বীর হওয়ার আশা নিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন। পৌঁছেছিলেন গ্রিস থেকে ভারতবর্ষে, ভারতকে জয়লাভ করেছিলেন। যদিও তিনি মধ্যপথ থেকে ফিরে যান মগধ জয় না করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে তরুণ আলেকজান্ডারের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদিত হয়ে আছে।
তিনি জয়লাভ করেছিলেন বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি একা জয় করেছিলেন? না, সঙ্গে তার সৈন্যরা ছিল, তাদের কিন্তু ইতিহাস উপেক্ষা করেছে। বিশাল আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। চলে আসবো আর্মাডা। আর্মাডা কি? স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ড জয়ের উদ্দেশ্যে যে বিরাট নৌবহর তৈরি করেছিল, তার নাম আর্মাডা। এখানে ছিল 22টি যুদ্ধ জাহাজ আর 108টি বাণিজ্যিক জাহাজ। একসঙ্গে অনেকগুলো জাহাজ ছিল, নাম হল আর্মাডা। কিন্তু আর্মাডা ধ্বংস হয়ে যায়। এত বিশাল যে নৌবহর, ফিলিপের বিশ্বাস ছিল ধ্বংস হবে না। আশাকে জল ঢেলে ধ্বংস হয়ে গেল। ফিলিপ কেঁদেছিল। কিন্তু যে সৈন্য ছিল, যে নাবিক ছিল, তাদের পরিবারের মানুষ কি কাঁদেনি? চোখের জল ফেলেনি? তাদের কথা ইতিহাস কেনই বা উল্লেখ করল না? চলে আসি, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক। কে জিতেছিল? দ্বিতীয় ফেডারিক, প্রাশিয়ার শাসক। 1740 থেকে 1786 এই সময়ের মধ্যে তিনি ছিলেন প্রাশিয়ার শাসক। তিনি ছিলেন প্রজাহিতৈষী সম্রাট, কিন্তু অন্যান্য রাজার মতো তিনি ছিলেন পররাজ্যলোভী। 7 বছর যুদ্ধ করে যে সাম্রাজ্যকে অনেকটা বিস্তারিত করেছিলেন। আর বলা বাহুল্য, এই প্রাশিয়া বোধহয় তার সময়ে সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। এই ফেডারিক কি একা যুদ্ধ করেছিলেন? না, করেছিল সৈন্যবাহিনী। ওদের কথা ইতিহাস কেন স্বীকার করেনি? পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে এক মহামানব, খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। ব্যাপারটা এখানে আনিয়া দাঁড়াচ্ছে, এই যে রাজা মহারাজাদের তোরণ হোক, স্মৃতিসৌধ হোক, প্রাসাদ হোক, যুদ্ধ বিগ্রহ হোক, এর জন্য অর্থের প্রয়োজন আসতো কোত্থেকে? না, সাধারণ মানুষের কর থেকে। তাহলে যাদের কর থেকে এত সব ঘটনা ঘটেছে, ইতিহাসের পাতা উজ্জ্বল হয়ে আছে, তাদের খবর কেন ইতিহাস স্মরণ করেনি? তেমনই বারবার প্রশ্ন করেছে একজন মজুর। তাহলে পড়তে জানি এমন এক মজুরের যে প্রশ্নগুলো করেছে ইতিহাসের পাতা থেকে, তা কিন্তু বাস্তবিকই সত্য। এই জয়োৎসবের কথা, আনন্দের কথার অংশীদার কেবল তো রাজা মহারাজা নয়, অভিজাতর নয়, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষকরা, তাদের কথা কেন উল্লেখ করা হয়নি? এমনই প্রশ্ন দিয়ে শেষ করা হয়েছে। আমরা পরবর্তীকালে এই প্রশ্নের প্রশ্নোত্তর পর্যায়ে আসব।